হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজ থেকে আমাদের কিন্তু একটা নতুন সিরিজ আমরা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের WBCS প্রিলিমসের PYQ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আমরা সিরিজ শুরু করতে চলেছি। তো আজকে আমরা কি করব, আজকে আমরা হচ্ছে 2000 সালে WBCS প্রিলিমসে পলিটি থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো আলোচনা করব। আচ্ছা, যেহেতু একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, তো স্টার্টিংয়ে তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস আমি একটু আলোচনা করে দিতে চাই, কিছু কিছু জিনিস আমি তোমাদের একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে যে এখানে দেখো প্রত্যেকটা ভিডিওতে কী হবে, এক একটা ভিডিওতে এক একটা ইয়ার কভার আপ করা হবে। তো সে যতগুলোই কোশ্চেন থাকুক না কেন, 10টা 12টা 15টা 16টা যতটাই থাকুক, তো আমাদের পলিটির যে ট্র্যাক রেকর্ড তাতে তোমরা ধরে নিতে পারো আমাদের অন এভারেজ হয়তো 12টার মতো কোশ্চেন থাকবে। আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে গিয়ে লেখাটা করি, তাহলে তোমাদের সুবিধা হবে একটু। ঠিক আছে, অন এভারেজ তোমরা ধরে নিতে পারো 12টার মতো কোশ্চেন থাকবে, বেশি কম হবে। সেই অনুযায়ী ভিডিও লেন্থ অবভিয়াসলি আমাদের একটু ভ্যারি করবে, কোনোটা 10 মিনিটের ভিডিও হবে, কোনোটা 12 মিনিটের ভিডিও হবে, কোনোটা হয়তো 15 মিনিট বা 20 মিনিটের ভিডিও হবে, সেটা ভ্যারি করবে। কিন্তু আমরা কি করব, এক একটা ভিডিওতে এক একটা ইয়ারকে আমরা কভার আপ করবো। ঠিক আছে, যেহেতু এক একটা ভিডিওতে এক একটা ইয়ার কভার আপ করবো, তো যতগুলো কোশ্চেন থাকবে সেগুলোকে যতটা এক্সপ্লেনেশান দেওয়া যায় ততটা এক্সপ্লেনেশান দিয়ে করাবো। প্রিলিমসের কোশ্চেনে দেখো খুব বেশি এক্সপ্লেনেশান থাকে না, যতটা দেওয়া যাবে হবে। আর এক্সপ্লেনেশান দেখো তোমরা কিছুটা থিওরির আইডিয়া পেয়ে যাবে, কারণ তোমরা জানো আমাদের প্যারালালি কিন্তু 1000 MCQ সিরিজ আমাদের চ্যানেলে আছে। সেখানে টোটাল 40টা করে সেট আছে প্রত্যেকটা সাবজেক্টে, সেটাও তোমরা অতি অবশ্যই ফলো করবে। তো এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, ওই সিরিজগুলো তোমরা যদি অলরেডি দেখে থাকো আমার পলিটি ইকোনমিক্সের, তাহলে তোমরা আরামসে দেখতে পাবে যে আমাদের 1000 কোশ্চেন অ্যান্সার সিরিজের কোশ্চেনের যা লেভেল, তার তুলনায় কিন্তু WBCS-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের লেভেল কিন্তু তুলনামূলকভাবে কী হবে, কমই থাকবে। মানে ওই 1000 কোশ্চেন যদি তোমরা করে ফেলো, তাহলে দেখবে এখানকার কোশ্চেন তোমাদের মনে হবে একদম ইজি কোশ্চেন, বাচ্চা কোশ্চেন। কারণ ওখানে আমি 1000 কোশ্চেনের সিরিজে মেন্স লেভেলের কোশ্চেন একটু বেশি রেখেছিলাম, একটু হাই লেভেলের কোশ্চেন আমি ইচ্ছা করেই রেখেছিলাম, কারণ প্রিলি লেভেলের কোশ্চেনে কিছু থাকে না, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো প্রথম কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তখন নিশ্চয়ই কোশ্চেন পড়েই ফেলেছ। তো এটা তো দেখো একদম পাতি কোশ্চেন। অপশান সি তোমাদের সঠিক উত্তর, রাইট টু প্রপার্টি। এটা হচ্ছে আগে ছিল, পরবর্তী ক্ষেত্রে কী করা হয়, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এর মাধ্যমে এটাকে চেঞ্জ করা হয়। বর্তমানে এটা আর্টিকেল 300 এর আন্ডারে এটা হচ্ছে একটা লিগ্যাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, বা তোমরা বলতে পারো এটাকে বলা হয় লিগ্যাল রাইট। ফান্ডামেন্টাল রাইট আর নেই, লিগ্যাল রাইট এটা, বা কনস্টিটিউশনাল রাইট, আর্টিকেল 300 এর আন্ডারে। তা দেখতেই পেলে একদম পাতি কমন কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া রিটায়ার অ্যাট দ্য এজ অফ। সুপ্রিম কোর্টের জাজেরা কোন এজে রিটায়ার করে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 65। হাইকোর্টের জাজেরা রিটায়ার করে কবে? 62 বছর বয়সে, 62 বছর বয়সে। এখানে তো আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আছে, যে অরিজিনালি আমাদের যে হাইকোর্ট ছিল তাদের রিটায়ারমেন্টের এজ ছিল 60। পরবর্তী ক্ষেত্রে 1963-তে অ্যাকর্ডিং টু 15 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাকে রেজ করে 62 করা হয়েছে। বর্তমানে অনেক সরকারি কর্মচারীদেরই হচ্ছে, যেখানে ডিমান্ড বেশি, ডাক্তারদের এখন তো রিটায়ারমেন্ট এজ 65-70 এরকম করে দেওয়া হয়েছে। মানে এমনি নর্মাল ডাক্তার বোধহয় 65, যারা ডাক্তারের প্রফেসর যারা ডাক্তার তাদের মোস্ট প্রবলি 70 করে দিয়েছে, আমি যতদূর লেটেস্ট জানি। এবার এখন রিসেন্ট চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না। 3 নম্বর কোশ্চেন, হুইচ প্রাইম মিনিস্টার ওয়ান্টেড টু ইমপ্লিমেন্ট রেকমেন্ডেশনস অফ দ্য মন্ডল কমিশন। দেখো কে চেয়েছিল রেকমেন্ড করতে, মানে রেকমেন্ডটাকে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল কে? সঠিক উত্তর হবে অপশান বি, ভিপি সিং। দেখো এটা ছিল মন্ডল কমিশনটা, কী ছিল? মন্ডল কমিশন ছিল সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, যেটা 1979-এ জনতা পার্টি গভর্নমেন্ট, সেই সময় মোরারজি দেশাই স্যার ছিলেন, ওনার আন্ডারে এটাকে কী করা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল। এবং এর হেড ছিলেন কে? বিপি মণ্ডল। ওনার নাম অনুযায়ী এর নাম দেওয়া হয়েছিল মন্ডল কমিশন। তো এখানে মোরারজি দেশাইয়ের যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন কি করা হয়েছিল, তখন হচ্ছে এই কমিশনটাকে এস্টাবলিশ করা হয়েছিল। এবার তারা হচ্ছে সব
মানে কী বলবো এনকোয়ারি করেছে, তারা যে রেকমেন্ডেশনগুলো করেছিল সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন কে, সেটা হচ্ছে ভিপি সিং। দুটোর মধ্যে পার্থক্য আছে। 4 নম্বর কোশ্চেন, দ্য ভোটিং এজ ওয়াজ রিডিউসড ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল? এগেন একদম পাতি কোশ্চেন, অপশান সি 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। নেক্সট 5 নম্বর কোশ্চেন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি ইফ দেয়ার ইজ। সঠিক উত্তর হবে অপশান ডি, এনি অফ দিস: ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, ওয়ার অর থ্রেট অফ ওয়ার, ফেলিওর অফ কনস্টিটিউশন। এইটার ক্ষেত্রে হয়। একমাত্র কি হয়, কোনটার ক্ষেত্রে হয় না? ইন্টারনাল ডিস্টারবেন্স। ইন্টারনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে কি হয়? ইন্টারনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে এমার্জেন্সি চালু করা যায় না। বাকি সব ক্ষেত্রে কিন্তু, এই 3টে ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি চালু করা যাবে। 6 নম্বর কোশ্চেন, দ্য লোকসভা ইন ইন্ডিয়া ক্যান বি ডিজলভ বাই। লোকসভাকে ডিজলভ করতে পারে কে? প্রেসিডেন্ট উইথ দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার অ্যাডভাইস ছাড়া কিন্তু প্রেসিডেন্ট করতে পারবেন না। 7 নম্বর কোশ্চেন, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু। মানে বলতে চাইছে এখানে কি, যে সম্মানের দিক থেকে দেখতে গেলে বা সাম্মানিক অর্থে যে কতটা ডিগনিটি, আমাদের লোকসভার স্পিকার কোন পদের ইকুইভ্যালেন্ট? সঠিক উত্তর হবে অপশান ডি, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট মানেই কিন্তু আমাদের, তোমরা বলতে পারো কি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে বুঝতে পারছো কত বড় একটা পদ আমাদের লোকসভার স্পিকার। 8 নম্বর কোশ্চেন, ট্যাক্সেস অন ইনকাম আদার দেন এগ্রিকালচারাল ইনকাম শ্যাল বি লিভাইড অ্যান্ড কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল অফ ইন্ডিয়া। মানে কোন আর্টিকেলে বলা হয়েছে যে এগ্রিকালচারাল ট্যাক্স বাদ দিয়ে বাকি যে ইনকাম ট্যাক্সগুলো আছে সেগুলো কী করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করবে। কারণ এই যে এগ্রিকালচারাল ট্যাক্স না, এগ্রিকালচারাল ট্যাক্স হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আসে। এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো মনে রাখবে। আমাদের এগ্রিকালচারাল ট্যাক্স হচ্ছে এমন ট্যাক্স যেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে আসে। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, আর্টিকেল 270। নম্বর কোশ্চেন, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই দি। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। আরও যদি ভালোভাবে বলতে, তাহলে বলতে হবে ইলেক্টেড মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। ঠিক আছে, সিলেক্টেড মেম্বাররা কখনো থাকে না, শুধুমাত্র ইলেক্টেড। বোথ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশানে ইনডাইরেক্ট ইলেকশান হয়, তো সেখানে যে ইলেকটোরাল কোলাজ তৈরি করা হয়, যেটার মাধ্যমে ইলেকশান হয়, সেখানে কিন্তু আমাদের লোকসভা এবং রাজ্যসভার কে থাকেন? ইলেক্টেড মেম্বাররা থাকেন, নট সিলেক্টেড মেম্বার। বিধানসভারও থাকে, বিধান পরিষদের মেম্বাররা থাকে না, বিধানসভার থাকে, কিন্তু সবসময় ইলেক্টেড মেম্বার। বিধানসভায় তো ইলেক্টেড মেম্বারই থাকবে, সিলেক্টেড মেম্বারের গল্প নেই কোনো। তো সিলেক্টেড মেম্বাররা কখনো এখানে থাকবেন না। 10 নম্বর কোশ্চেন, মেম্বার অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রিটায়ার অ্যাট দ্য এজ অফ। সঠিক উত্তর হবে অপশান ডি, 65 ইয়ার্স, 65 বছর বয়সে। 11 নম্বর কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ওয়াজ ফার্স্ট স্টার্টেড ইন। সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থান। এখানে 2 অক্টোবর 1959 এখানে যে নাগাউর ডিস্ট্রিক্ট আছে সেখানে প্রথম পঞ্চায়েতি রাজ ইমপ্লিমেন্ট করা হয়েছিল। রাজস্থানের পরে তার ওই বছরই 1959 অন্ধ্রপ্রদেশেও পঞ্চায়েতি রাজ ইমপ্লিমেন্ট হয়েছিল। তারপর ধীরে ধীরে অন্যান্য স্টেটগুলোতে এগুলো কী হয়, ইমপ্লিমেন্ট হতে শুরু করে। প্রথম ছিল রাজস্থান, তারপরে অন্ধ্রপ্রদেশ। নেক্সট 12 নম্বর কোশ্চেন, এ সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ এক্সিস্টেড ইভেন বিফোর 1947 ইন। এটা একটা মানে ইন্টারেস্টিং কোশ্চেন। কেন বলছি,
দেখো স্বাধীনতার আগেও কিন্তু এই সমস্ত স্টেটগুলোতে পঞ্চায়েতি রাজ এক্সিস্ট করতো। কেন? কারণ এই ধরনের একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম কিন্তু আমাদের ইংরেজ সরকার তৈরি করে দিয়ে গিয়েছিল, লোকাল গভর্নমেন্ট সিস্টেম। তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের সব স্টেটেই ছিল। বাট এখানে যেটা বলা হয়েছিল যে আমাদের স্বাধীন ভারতে প্রথম যখন পঞ্চায়েতি রাজ, কারণ ভারত স্বাধীন হওয়ার পর প্রথমে আমাদের 2 টায়ার গভর্নমেন্ট ছিল, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট পঞ্চায়েত ছিল না, ওটা হচ্ছে তোমার 11 নম্বর এবং 12 নম্বর শিডিউলে মিউনিসিপ্যালিটি এবং যে গ্রাম পঞ্চায়েত 73rd এবং 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসেছিল। তো সেই হিসাবে এই কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছিল। নেক্সট 13 নম্বর কোশ্চেন, দ্য পাওয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য পঞ্চায়েতি রাজ ক্যান বি রিভাইজড বাই। পঞ্চায়েতি রাজে বা লোকাল গভর্নমেন্টে যে টায়ারটা ছিল তার যে পাওয়ারগুলো আছে সেগুলোকে রিভাইজ করতে পারে কে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, যে দেখো এখানে এবার ওগুলো সম্বন্ধে একটু বলা হয়েছে যে ইন্ডিয়াতে পঞ্চায়েতি রাজ প্রেজেন্টলি অপারেট করে অ্যাজ আ মেথড অফ গভর্নেন্স, কি যে আমাদের যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তাদের আন্ডারে এগুলো কাজ করে। লর্ড রিপন এটা প্রথম স্টার্ট করেছিলেন লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা 1882-তে, তোমাদের বললাম এক্ষুনি, গভর্নমেন্ট ইংরেজদের আমলে ছিল। The system of local government formed municipal organization which had been developed up in different states of the country such as Maharashtra, Tamil Nadu ever since India was controlled by British Crown. এটাই তোমাদের আগের কোশ্চেনে বলছিলাম যে ব্রিটিশ আমলেও এটা ছিল। পরবর্তী ক্ষেত্রে কী হয়েছিল, স্বাধীনতা পাওয়ার পরে 2 টায়ার হয়ে গেছিলো। 3 টায়ার তারপর কিসের মাধ্যমে এসেছিলো তোমাদেরকে এক্ষুনি বলছিলাম। 3 টায়ার এসেছিল 73rd এবং 74th যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল সেইগুলোর মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েত এবং মানে মিউনিসিপ্যালিটি এইগুলো এসেছিল। আর সেগুলো হচ্ছে শিডিউল নাম্বার 11, 12 দুটোতে আছে। তো এই ছিল আজকের কোশ্চেন। আজকে দেখো 2000 সালে 13টা কোশ্চেন ছিল, 13টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। তোমাদের যথেষ্ট এক্সপ্লেনেশন আলোচনা করা হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।